হ্যালো ভিউয়ার্স, প্রেম কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আমি সুস্মিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন এক্ষুনি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলিতে লাইক দিয়ে শেয়ার করতে মোটেও ভুলবেন না। এটা কোনো কিস হলো? কিন্তু কিস তো এভাবেই করে। এভাবে গালে করলে হবে না, এবার ঠোঁটে কিস করো। কারণ আজকে রাতটা আমাদের জীবনের প্রথম রাত। আর এই রাতটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে যাচ্ছি। কিন্তু আমি তো ঠোঁটে কিস করতে পারবো না, কেমন যেন অন্যরকম লাগে। তুমি পারবে না তাই তো? না, পারবো না। আমার কথা শুনে নিশা আর কিছু না বলে খপ করে আমার পাঞ্জাবির কলারটা ধরে আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট দুটো মিলিয়ে দিল। ও, আপনাদের তো কিছুই বলা হয়নি। এইমাত্র যে মেয়েটি আমাকে কিস করলো সে আমার রোম্যান্টিক বউ নিশা। আর আমি সুরজ। পারিবারিকভাবেই আজ আমাদের বিয়েটা হয়েছে। আর নিশা হলো আমার মায়ের বান্ধবীর মেয়ে। তারা দুই বান্ধবী প্রতিজ্ঞা করেছিল যে আমাদের বিয়ে দেবে। আর এই কথাটা আমি আর নিশা দুজনেই জানতাম। কিন্তু আমার বয়স যখন 12 বছর তখন থেকেই নিশার সাথে আর কখনো দেখা হয়নি, এমনকি কথাও হয়নি। তারপর আমার পড়াশুনো শেষ হলো, আর বর্তমানে আমি এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আর নিশা অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আজ নিশাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসলাম, আর এখন আমি আর নিশা বাসর ঘরে আছি। তারপর কি হলো সেটা তো আপনারা দেখলেনই। টানা 12 মিনিট আমার ঠোঁট নিজের দখলে রেখেছিল নিশা। এক প্রকার জোর করেই ধরে রেখেছিল, আর আমি হালকা করে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁপাচ্ছি। আর নিশা হেসেই চলেছে। তার মিষ্টি হাসি দেখে আমিও ফিদা। তারপর আমি ওর ঠোঁটে আলতো করে আমার ঠোঁটে স্পর্শ এঁকে দিলাম। আর তারপর কি হলো তা আপনাদের না জানলেও চলবে। পরের দিন সকালে ঘুম ভাঙলেও নিশার ভেজা চুলের কুয়াশার মতো জলকণা শরীরে এসে পড়ায়। আমি ঘুম ঘুম চোখে নিশাকে বললাম, এই অবেলায় দিলে তো ঘুমটা নষ্ট করে। এটা অবেলা? ঘড়িটার দিকে তাকিয়ে দেখো তো কত বেলা হয়েছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 5টা বাজে। আরে কই বেলা হয়েছে, এখন তো সবে 5টা বাজে। এত সকালে কেন ঘুম নষ্ট করলে? রাতেও তো ভালো করে ঘুমাতে পারিনি তোমার জন্য। আর ঘুমাতে হবে না, এখন তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে যাও। আর একটু ঘুমাতে দাও না প্লিজ। না, এখন আর ঘুমানো যাবে না। আমি হঠাৎ ঘাড়ে একটা ব্যথা অনুভব করলাম। উফ, পাজিটা কামড় বসিয়ে দিয়েছে। তারপর এক লাফে ওয়াশরুমের দিকে দৌড় দিলাম। যেহেতু সারা রাত ঘুমাতে পারিনি তাই ঘুমে চোখ টলমল করছে, সেই জন্য ফ্রেশ হয়ে এসে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল সকাল 11টায়। তারপর তাকিয়ে দেখি নিশা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে শুয়ে আছো যে, খাওয়া হয়ে গেছে? না, সবার জন্য খাবার তৈরি করে টেবিলে রেখে এসেছি। এতক্ষণে মনে হয় সবার খাওয়া শেষ, আর আমি তোমার সাথে খাবো বলে এখনো খাইনি। আরে, অপেক্ষা করার কি দরকার ছিল? আমাকে ডাকলেই তো হতো। না, তোমাকে খুব ক্লান্ত লাগছিল আর ঘুমালে ঠিক হয়ে যাবে বলে আর ডাকিনি। আচ্ছা, এখন তাড়াতাড়ি উঠে এসো, নিচে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তারপর আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি নিশা বিছানায় বসে আছে। আর আমি তো এতক্ষণ লক্ষ্যই করিনি যে আমার বউটাকে এত সুন্দর লাগছে। ও একটা নীল রঙের শাড়ি আর কপালে ছোট্ট একটা কালো রঙের টিপ, আর চুলগুলো পিঠের উপর ছেড়ে দিয়েছে। ওকে একদম পরীদের রানীর মতো লাগছিল। তাই আমি এক দৃষ্টিতে নিশার দিকে তাকিয়ে আছি। তারপর আমি আরও কাছে গেলাম আর তার কপালে আলতো করে একটা চুমো দিলাম। আর নিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তারপর হঠাৎই দরজার শব্দে দুজনেই চমকে গেলাম। দাদা, বৌদি, তোমাদের জন্য বাবা মা কখন থেকে অপেক্ষা করছে, তাড়াতাড়ি নিচে আসো। যাচ্ছি। তারপর নিশা হাসতে হাসতে চলে গেল, আর আমিও নিচে চলে গেলাম খাবার জন্য। আর নিচে যাওয়ার পর বাবা আমাকে বলল, বাবা সুরজ, বৌমাকে নিয়ে কিছুদিনের জন্য কোথাও থেকে একটু ঘুরে আয়। বাবা, আমার তো একটা চাকরি আছে, আর অলরেডি 6 দিন ছুটি কাটানো হয়ে গেছে। কালকে যে জয়েন করতেই হবে। আর কি কিছুদিনের জন্য ছুটি নেওয়া যাবে না বাবা? না মা, এখন আর ছুটি নেওয়া যাবে না। তারপর আমি খাওয়া শেষ করে রুমে চলে এলাম, আর তার কিছুক্ষণ পর নিশা রুমে আসলো।
আর বলল, তোমায় একটা কথা বলবো? বলো। আমার কিন্তু টুইন বেবি পছন্দ। তো আমাকে কি করতে হবে? কেন? পরিশ্রম করবে, মানে দ্বিগুণ পরিশ্রম। আমি একটা মিষ্টি হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, এখন কাছে এসো। কেন? কেন আবার? তোমার টুইন বেবি লাগবে না? লাগবে তো, কিন্তু আমি কি তোমায় এখন পরিশ্রম করতে বলেছি নাকি? আমি আর কিছু না বলে নিশাকে টান দিয়ে আমার কোলে বসালাম। আর নিশা আমার চুলগুলো শক্ত করে ধরে আমার দিকে তাকিয়ে আছে। আর আমি ওকে একটু আদর করতে যাব, ঠিক তখনই নিচ থেকে আবারও ছোট বোনের ডাক কানে আসলো। বৌদি, তাড়াতাড়ি নিচে এসো। কি আর করার, বউকে আর আদর করা হলো না। তারপর দুইজনে নিচে গেলাম। আর বাবা আমার হাতে একটা চিঠি দিল। আর খামে দেখি আমার কোম্পানির নাম লেখা। আর চিঠিটা পড়ে দেখি সিঙ্গাপুরে ভ্রমণের কথা লেখা আছে। আর কোম্পানির প্রত্যেককে তাদের সঙ্গে একজন করে নিয়ে যেতে পারবে। আমাদের আর ঠেকায় কে? আজ বাড়িতে সবাই খুশি। আমি আর নিশা তো খুশিতে আত্মহারা। নিশা আমাকে চোখ মেরে রুমে চলে গেল। আর তার একটু পর আমিও রুমে চলে আসলাম, কিন্তু নিশাকে দেখছি না। তারপর হঠাৎই কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। তাকিয়ে দেখি নিশা। তার মানে ও এতক্ষণ দরজার পিছনে লুকিয়েছিল। তাই আমি ওকে বললাম, কি করছো কি? ছাড়ো। আমার হাজবেন্ডকে আমি যা ইচ্ছে তাই করব, তাতে তোমার কি? আচ্ছা, তো কি করবা শুনি? কিছু না। বলেই ও আমার মুখ আর গলায় চুমু দেওয়া আরম্ভ করলো। আমি ওকে বললাম, হয়েছে হয়েছে, এত রোম্যান্টিকতা দেখাতে হবে না। পায়ে ব্যথা করছে, পারলে একটু মালিশ করে দাও। দিচ্ছি, চলো। তারপর আমি গিয়ে খাটে শুয়ে পড়লাম। আর নিশা আমার পায়ে মালিশ করে দিচ্ছে। মালিশ নিতে নিতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি তার টেরও পাইনি। ঘুম থেকে উঠে দেখি নিশাও আমার উপর শুয়ে ঘুমিয়ে আছে। আর ওর চুলগুলো আমার মুখের ওপর পড়ে আছে। ঘুমালে ওকে ছোট্ট বাচ্চাদের মতো লাগে। তারপর আমি হাত দিয়ে আলতোভাবে ওর চুলগুলো মুখ থেকে সরিয়ে দিলাম। তারপর খেয়াল করলাম ওর চোখ নড়ছে। তার মানে ও এখনই জেগে যাবে। তাই আমি আবারও ঘুমানোর ভান করলাম। আর মাঝে মাঝে চোখ খুলে পিটপিট করে ওকে দেখছি। আরে নিশা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার কপালে একটা চুমু খেলো। আর তারপর দেখলাম সে চলে যাচ্ছে। ঠিক সেই সময় আমি তার হাত ধরে টান দিলাম। আর নিশা আমার বুকের ওপর এসে পড়ল আর বলল, এই ছাড়ো, কেউ এসে পড়বে তো। আসলে আসুক, তাতে কি হয়েছে? এই তুমি এমন কেন গো? কেমন? অসম্ভব ভালো, একদম আমার মনের মতো। তাই বুঝি? তাই? তাহলে একটু আগে যেটা দিয়েছিলে ওইটা এখানে দাও। আমি ঠোঁটে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। পারবো না। তাহলে আমিও ছাড়বো না। আচ্ছা দিচ্ছি, চোখ বন্ধ করো। এই চোখ বন্ধ করলাম। তারপর অনেকক্ষণ চোখ বন্ধ করে অপেক্ষায় ছিলাম। অবশেষে চোখ খুলে দেখি নিশা চলে গেছে। তার মানে ও আমাকে বোকা বানিয়েছে। একবার হাতের কাছে পাই, তারপর আমি ওকে মজা দেখাবো। তারপর বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেলাম। আর হাত মুখ ধুয়ে নিচে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। সবাই খাবার নিয়ে বসে আছে আমার জন্য। আর টেবিলে বসতেই বাবা বলে উঠল, সুরজ, তাহলে কাল কটার সময় রওনা হবি? আমরা খুব ভোরে উঠেই রওনা হব। আচ্ছা, তো সেখানে কয়দিন থাকা হবে? 7 দিন। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। আর একটু পর নিশাও চলে এলো। আর নিশা বলল, চলো ছাদে যাব। না এখন না, এখন বাইরে অনেক রোদ। এই রোদে আমার বউটার সুন্দর চেহারা খারাপ হয়ে যাবে। তাহলে কখন যাব? বিকেল বেলায়। আমি হাওয়াই ওড়া নিশার মুক্ত চুলগুলোর দিকে হাঁ করে তাকিয়ে আছি। তা দেখে নিশামাই বলল, কি দেখছো এমন করে? তোমার চুলগুলো। আর দেখতে হবে না, এখন ব্যালকনিতে চলো। আমার চুলগুলো এখন তুমি বেনি করে দেবে। কিন্তু আমি তো বেনি করতে পারি না। তাতে কি, আমি তোমায় শিখিয়ে দেব, চলো। তারপর আমরা ব্যালকনিতে গিয়ে বসে পড়লাম। আর নিশা আমার কোলে এসে বসলো। তারপর নিশা আমাকে দেখিয়ে দিচ্ছে আর আমি ওর চুলে বেনি করে দিচ্ছি। যথারীতি কিছুক্ষণ গল্প করার পর বিকেল হয়ে গেল। আর নিশা আমায় বলল, এই আমরা ছাদে যাব না? চলো। তারপর আমরা দুজনেই ছাদে চলে এলাম। পুরো ছাদটা নিস্তব্ধ হয়ে আছে আর আকাশে রংধনু দেখা যাচ্ছে।
আর ধীর গতিতে ঝিরঝির করে বাতাস বইছে। দেখতে দেখতেই সূর্যটা পশ্চিম আকাশে মিশে গেল। তারপর দেখলাম নিশা কোথায় যাচ্ছে, তাই ওকে আমি বললাম, কোথায় যাচ্ছ? কোথাও না, এখানেই। তারপর ছাদের দরজাটা লাগানোর শব্দ পেলাম, আর নিশা আবার চলে এলো। কোথায় গিয়েছিলে? দরজাটা লাগানোর জন্য। কেন? দুপুরে যেটা চেয়েছিলে ওইটা দেওয়ার জন্য। কোনটা চেয়েছিলাম? এত তাড়াতাড়ি ভুলে গেলে? হুম। তারপর নিশা আবারও আমার কোলে এসে বসলো আর আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটে চুমু খেলো, আর কিছুক্ষণ পর আমাকে ছেড়ে বলল, এবার মনে পড়েছে? পাগলি। ওই দেখো, আকাশে কত সুন্দর তারা ফুটেছে, আর তাদের মাঝে চাঁদটাকে কত সুন্দর লাগছে। কিন্তু আমি তো দুটো চাঁদ দেখতে পাচ্ছি। কোথায় দুটো চাঁদ? একটা আকাশের বুকে আর একটা আমার বুকে। আমার কথা শুনে নিশা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আমরা আরও কিছু সময় গল্প করে নিচে চলে এলাম, আর সবাই একসাথে ডিনার করলাম। ডিনার করা শেষ করে আমরা রুমে গিয়ে শুয়ে পড়লাম, আর নিশা, বোন, মা একসাথে গল্প করছে। এইদিকে আমি নিশার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলায় নিশার ডাকে ঘুম ভাঙল। উঠে দেখি নিশা দুটো ব্যাগ গুছিয়ে রেখেছে, তার মানে আমার ব্যাগও ও গুছিয়ে নিয়েছে। তারপর ফ্রেশ হয়ে খাওয়া শেষ করলাম, আর তারপর মায়ের আশীর্বাদ নিয়ে বের হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। ট্রেনের টিকিট গতকাল রাতেই অনলাইন থেকে কেটে রেখেছিলাম, আর আমাদের বাড়ি থেকে রেল স্টেশন কাছেই, পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা। কিন্তু এত সকালে গাড়ি না পাওয়ায় হেঁটেই চলে গেলাম স্টেশনে। আর আমরা পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেন এসে গেল। ট্রেনে উঠেই দেখা হয়ে গেল কলেজ লাইফের এক বন্ধুর সাথে। প্রায় 3 বছর পর দেখা হলো রোমানের সাথে। আমায় দেখেই রোমান বলল, আরে দোস্ত তুই? আরে রোমান, কেমন আছিস? এই তো ভালো আছি। আর তোর কি অবস্থা? এই তো আছি একরকম। তো যাচ্ছিস কোথায়? শহরে যাচ্ছি চাকরির ইন্টারভিউ দিতে। আর তুই কোথায় যাচ্ছিস? এয়ারপোর্ট যাবো রে। কাউকে রিভিউ করতে যাচ্ছিস নাকি? না, আসলে আমি আর তোর বৌদি, তোকে তো বলতেই ভুলে গেছি, এই হলো তোর বৌদি নিশা। নিশাকে দেখিয়ে বললাম, আমরা দুজন কোম্পানির ট্রিপে সিঙ্গাপুর যাচ্ছি। ও, তাহলে তো খুবই ভালো। তারপর নিশা ও রোমান দুজনকেই একে অপরের সাথে পরিচয় করিয়ে দিলাম। রোমানের সিটও একই কামরায়, তবে আমাদের থেকে কিছুটা দূরে, আর আমারও নিশার জয়েন্ট সিট। তারপর যে যার সিটে গিয়ে বসে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলতে লাগলো তার আপন গতিতে। ট্রেনে খুব ঘুম পাচ্ছিল আমার, তাই নিশার কোলেই মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। আরে নিশা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আহা, কি ভালোই না লাগে বোর কোলে মাথা রেখে ঘুমাতে। একটু পরে নিশার ডাকে ঘুম ভাঙল। কি হয়েছে, ডাকছো কেন? ওঠো, আর আমাকে বাদাম কিনে দাও, বাদাম খাবো। না, আমি এখন উঠতে পারবো না, খুব ঘুম পাচ্ছে আমার। আচ্ছা, শুয়েই থাকো, আমি নিজেই খোসা ছাড়িয়ে তোমায় খাইয়ে দিচ্ছি। আচ্ছা। তারপরে নিশা নিজেই বাদাম কিনে বাদামের খোসা ছাড়িয়ে নিজেও খাচ্ছে, আবার আমাকেও খাইয়ে দিচ্ছে। এইভাবেই ট্রেনের সময় কেটে গেল। ট্রেন থেকে নামার সময় রোম্যানকে নিজের নাম্বারটা দিয়ে ওর থেকে বিদায় নিলাম, আর কিছুক্ষণ পর সেখান থেকে গাড়ি করে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আর এখন আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। আমাদের ফ্লাইটের এখনও 20 মিনিট বাকি, তাই পকেট থেকে ফোন বের করে বাবা মায়ের সাথে কথা বলে নিলাম। কথা বলতে বলতে এক পর্যায়ে আমাদের ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম, তাই আর দেরি না করে নিশার হাত ধরে চলে আসলাম। সেখানে আমাদের কোম্পানির ম্যানেজার আমাদের সব ঠিকঠাক করে প্লেনে তুলে দিলেন, আর আমরা প্লেনে উঠে নিজের নিজের সিট বেল্ট পরে নিলাম। আর তার একটু পর নিশা হঠাৎই আমাকে চোখ বন্ধ করে জড়িয়ে ধরল। প্রথম প্লেনে উঠেছে তো, তাই হয়তো ওড়ার সময় একটু ভয় পেয়ে গেছে। আমি ওকে বললাম, এই ওঠো, ভয় পেও না। মাথাটা কেমন যেন ঘুরছে। আচ্ছা, তাহলে আমার কাঁধে মাথা রেখে শুয়ে পড়ো। নিশা চোখ বন্ধ করে শুয়ে আছে, আর একটু পর পর চোখ খুলে আমার দিকে তাকাচ্ছে। অবশেষে আমরা সিঙ্গাপুরের মাটিতে পা রাখলাম। সেখানে আমাদের রিসিভ করার জন্য একজন ছেলে ও একজন মেয়ে ছিল। তারা তাদের গাড়িতে করে আমাদের নিয়ে চলে এলো ট্যুরিস্ট হোটেলে। হোটেল ইন্ডিগো নামের একটি হোটেলের সামনে আমাদের গাড়ি এসে দাঁড়ালো। তারপর আমরা ভিতরে গিয়ে আমাদের রুমের চাবি নিলাম, আর আমাদের রুম দেখিয়ে দিয়ে গেলেন সেখানকারই একজন ওয়েটার। একটা ভিআইপি রুম,
নিশা রুমটা দেখে তো মহা খুশি। খুশিতে যেন পাগল হয়ে নিশা লাফাতে শুরু করেছে। আর আমিও খুশিতে নিশাকে কোলে তুলে নিলাম। আর নিশা তখন আমায় বলল, আচ্ছা ছাড়ো, ফ্রেশ হতে হবে তো। আমি আগে ফ্রেশ হব। না, আমি আগে। না, আমি। আচ্ছা ঠিক আছে বাবা, দুজন একসাথে ফ্রেশ হব, চলো। তারপর আমরা দুজন একসাথেই ওয়াশরুমে গিয়ে স্নান করে নিলাম। আর কিছুক্ষণ পরই আমাদের লাঞ্চ দিয়ে গেল হোটেলের একজন কর্মকর্তা। আর তখন নিশা আমায় বলল, আমার ভালো লাগছে না, তুমি খেয়ে নাও। ভালো না লাগার কি হলো হঠাৎ? মা বাবার কথা খুব মনে পড়ছে। ও বুঝেছি, ঠিক আছে এসো, আমি খাইয়ে দিচ্ছি। তারপর তোমার মা বাবার সাথে ফোনে কথা বলে নেবে। অতঃপর আমি নিশাকে খাইয়ে দিলাম। আর খাওয়ার পর নিশা তার বাবা মায়ের সাথে কথা বলে দুজনেই শুয়ে পড়লাম। আর শুয়ে শুয়ে নিশা আমায় বলল, আজকে আমরা কোথাও বের হব? না, আজ বের হব না। আজ বিকেলবেলায় দুজনে হোটেলের পরিবেশটা একটু ঘুরে দেখব। এখন ঘুমিয়ে পড়ো। নিশা আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে। আর একটু পর পর বুকের লোমগুলোতে সুড়সুড়ি দিচ্ছে। আরে বদমাশি না করে চুপচাপ ঘুমাও। ওই ঘুম আসছে না তো। তাহলে তুমি ঘুমিও না, কিন্তু আমাকে একটু ঘুমাতে দাও। আমি ঘুমাতে না পারলে তোমাকেও ঘুমাতে দেব না। তো এখন কি তোমাকে ঘুম পাড়েনি গান শোনাতে হবে নাকি? না, গান শোনাতে হবে না, শুধু জড়িয়ে ধরে আদর করো, তাহলেই চলবে। তারপর আমি নিশাকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু এঁকে দিলাম। আর কিছুক্ষণ পর দুজনেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মুখের ওপর সুড়সুড়ি অনুভব করে জেগে গেলাম। দেখলাম নিশা আমার মুখের ওপর ও চুলগুলো ছড়িয়ে আমাকে মেয়েদের মতো সাজানোর চেষ্টা করছে। ওর কাণ্ড দেখে আমি প্রায় হাঁ হয়ে গেলাম। তারপর নিশা আমায় জড়িয়ে ধরে বলল, তোমাকে মেয়েদের মতো করে সাজালে অনেক সুন্দর লাগবে। তোমায় আর ঢং করতে হবে না, রেডি হয়ে নাও, বাইরে যাব। তারপর দুজনে ফ্রেশ হয়ে চলে এলাম বাইরে। আর সম্পূর্ণ হোটেল ঘুরে দেখলাম। তারপর আমার কলিগদের সাথেও দেখা করলাম। এবং তারপর আমরা সুইমিং পুলের ধারে একটা বেঞ্চে দুজন গিয়ে বসলাম। আর আমাদেরকে হোটেল থেকে গ্রিন টি দেওয়া হলো। আর টি খেতে খেতে নিশা বলল, চলো না সুইমিং পুলে গিয়ে কিছুক্ষণ সুইমিং করি। এখন? এখন নয় তা কখন? এখন না, কাল সুইমিং করো। আচ্ছা ঠিক আছে। তারপর নিশার সাথে কথা বলতে বলতে সেখান থেকে চলে আসলাম রুমে। ভালো লাগছিল না, তাই শুয়ে শুয়ে মোবাইলে গল্প পড়ছিলাম। আর নিশা কি করছে সেদিকে কোনো খেয়ালই নেই আমার। কিছুক্ষণ পর নিশা এসে আমার সামনে দাঁড়ালো। ওকে দেখে আমি তো প্রথমে চমকে গিয়েছিলাম। তারপর নিশার কাশি শব্দে বাস্তবে ফিরে এলাম। দেখলাম নিশা একটা কালো শাড়ি পরেছে। আর কালো শাড়িতে এই প্রথম আমার বউকে দেখলাম। নিশা বুঝতে পেরে লাজুক লতার মতো চুপসে যাচ্ছে। আর আমি মাথা নিচু করে মুচকি মুচকি হাসছি। এমন সময় দুর্ভাগ্যবশত আমাদের হোটেলের বিদ্যুৎ চলে গেল। আর তখনই আমার উপর ভারী কিছু একটা আছড়ে পড়া অনুভব করলাম। সেটা আর কেউ ছিল না, নিশা ছিল। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় মেয়েটা হয়তো ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। তাই আমার সমস্ত অনুভূতি এখন তার মধ্যে চলে গেল। আশেপাশের আলোতেই আমাদের রুমটা বেশ আলোকিত হয়েছে। আর এই আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছি নিশার মুখের ওপর মৃদুময় হাসি। ঠিক যেন পূর্ণিমার রাতের আকাশে চাঁদের এক ঝলক হাসি দেখতে পাচ্ছি। নিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, তাই আমিও ওকে জড়িয়ে ধরলাম। আর দুজনেরই এই মুহূর্তে সুখের রাজ্যে হারিয়ে যাওয়ার ইচ্ছে হচ্ছিল। অতঃপর নিশা এক হাতে আমার শার্টের বোতামগুলো খুলে দিতে লাগলো। তারপর আমি যেই নিশার ঠোঁটের ওপর আমার ঠোঁট স্পর্শ করতে যাব, এমন সময় রুমের সব আলো জ্বলে উঠল। আর আমরা দুজনেই চমকে উঠলাম। দেখি কারেন্ট চলে এসেছে। আর নিশা পুনরায় একটা মুচকি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে চুমু খেলো। তারপর দুজনেই ভেসে গেলাম এক অজানা সুখের সাগরে। এরই মধ্যে দরজায় কারো নক করার শব্দ পেলাম। তাড়াতাড়ি উঠে দুজনে কাপড় ঠিক করে দরজা খুলে দিলাম। দেখলাম আমাদের জন্য রাতের খাবার নিয়ে এসেছে। তাই আমি গিয়ে খাবারগুলো নিলাম। আর লোকটা যাওয়ার সময় আমাকে দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। আর হাসতে হাসতেই চলে গেল। কিন্তু ওই লোকটা আমাকে দেখে এভাবে হাসছিল কেন সেটাই বুঝলাম না। হঠাৎ দেখি নিশাও আমাকে দেখে উচ্চস্বরে হাসতে লাগলো। আমি তো বোকার মতো হাঁ করে নিশার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু কিছুই বুঝতে না পেরে নিশাকে জিজ্ঞাসা করলাম, কি হলো, তুমি আবার হাসছো কেন? একবার নিজের অবস্থাটা দেখো। আমার আবার কি হলো যে হাসতে হবে?
নিজেই আয়নার সামনে গিয়ে দেখে নাও। আমি আয়নার সামনে দাঁড়াতেই দেখলাম আমার ঠোঁটের মধ্যে গাঢ় গোলাপি বর্ণের লিপস্টিক লেগে আছে, যেটা নিশার ঠোঁটে ছিল। এইবার তো নিজেকে দেখে নিজেরই হাসি পাচ্ছে। তারপর নিশা এসে আবার আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। ও হাসছে আর আমিও হাসছি। তারপর দুজনে ডিনার শেষ করে একটু বিশ্রাম নিয়ে শুয়ে পড়লাম। আর নিশাকে জিজ্ঞাসা করলাম, তখন কারেন্ট চলে যাওয়ায় অনেক ভয় পেয়েছিলে তাই না? না তো, মোটেও না, আমি একদম ভয় পাইনি। তাহলে আমায় এভাবে জড়িয়ে ধরেছিলে কেন? তোমার আদর পাওয়ার জন্য। তাহলে চলো তোমাকে আবার সেই আদরের রাজ্যে নিয়ে যাই। তারপর আবারও দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আবার সেই আদরের রাজ্যে পৌঁছে গেলাম। আর আদরের রাজ্যে ঘোরাঘুরি শেষ করে কখন যে দুজনেই ঘুমিয়ে গেছি তা ঠিক মনে নেই। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় বিছানায় হাত দিয়ে দেখি নিশা পাশে নেই। আর ওইদিকে ব্যালকনিতে কাউকে দেখা যাচ্ছে। দেখলাম নিশা আমার শার্টটা পরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তারপর আমি আস্তে আস্তে পা টিপে টিপে নিশার পিছনে গিয়ে দাঁড়ালাম। আর আমার নিঃশ্বাস নিশার ঘাড়ে ধীরে ধীরে ফেলতে থাকলাম। নিশা আমার উপস্থিতি বুঝতে পেরে আমার দিকে ঘুরে আমায় জড়িয়ে ধরল। আর আমি ওকে বললাম, কি হলো, এত রাতে ব্যালকনিতে একা একা দাঁড়িয়ে আছো কেন? ঘুম আসছে না তো। মা বাবার জন্য মন খারাপ করছে বুঝি? না, তাহলে? আদর পেতে মন চাইছে। বলেই নিশা আবার আমাকে পাগলের মতো করে কিস করতে শুরু করলো। তারপর আমরা দুজনে আবারও ভেসে গেলাম সেই সুখের রাজ্যে। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম। সিঙ্গাপুরে আজ আমাদের দ্বিতীয় দিন। ঘড়িতে তাকিয়ে দেখি সকাল 7টা। আর আমরা সিঙ্গাপুরে ঘুরতে বেরোবো, তাই আমি স্নান করতে যাচ্ছিলাম। এমন সময় নিশা বলল, এই, আজ না আমাদের সুইমিং পুলে স্নান করার কথা ছিল? আচ্ছা তাহলে তুমি গিয়ে সুইমিং পুলে স্নান করো, আমি তো বাথরুমেই স্নান করব। আমার কথা শুনে নিশা গাল ফুলিয়ে বসে পড়ল। আর আমি তার কাছে গেলাম রাগ ভাঙাতে, কিন্তু কিছুতেই রাগ কমাতে পারছি না। অবশেষে আমি বললাম, এই দেখো কান ধরলাম, তুমি যা বলবা আমি তাই করব। চলো সুইমিং পুলেই স্নান করব। না, এখন আর আমার স্নান করার মুড নেই। ও আচ্ছা, তাহলে এখন কিসের মুড আছে শুনি? এখন আমি তোমাকে একটা জাদু দেখাবো। কিন্তু আমার যে জাদু দেখার মুড নেই। তাহলে যাও, তোমার সাথে আবার আড়ি। না না, আরই করতে হবে না। আচ্ছা তুমি জাদু দেখাও, আমি দেখব। আচ্ছা, তাহলে চোখ বন্ধ করো। আর আমি যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত কিন্তু চোখ খুলবে না। আচ্ছা ঠিক আছে, খুলবো না। তারপর নিশা আমার দু চোখে হাত দিয়ে ঢেকে আমাকে হাঁটতে বলল। আমি কিছুই বুঝতে না পেরে বললাম, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? কোথায় আবার? জাদু দেখাতে। কিছুক্ষণ পর ও আমাকে এক জায়গায় নিয়ে এসে দাঁড় করালো। তারপর নিশা আমায় আবারও বলল, আমি হাত সরালেও কিন্তু এখন চোখ খুলবে না। আচ্ছা ঠিক আছে, খুলবো না। তারপর নিশা আমার পকেট থেকে আমার ফোন আর ম্যানি ব্যাগ সহ সব কিছু বের করে নিল। তারপর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে ঝাঁপ দিল। আমি অনুভব করলাম যেন কিছুতে তলিয়ে যাচ্ছি। তারপর ভেসে উঠে দেখলাম আমরা দুজনেই সুইমিং পুলের জলে আছি। যথারীতি শেষ পর্যন্ত মেয়েটা আমাকেও সুইমিং পুলের জলে স্নান করিয়েই ছাড়ল। তারপর আমরা একে অপরের গায়ে জল ছিটিয়ে খেলা করতে লাগলাম। চারপাশটা একদম নীরব, কারণ এত সকালে সুইমিং পুলের কাছে হয়তো কেউ আসে না। তারপর দুজনে স্নান করে রুমে চলে আসলাম। আর তারপর আমাদেরকে সকালের ব্রেকফাস্ট দেওয়া হলো। আর নিশা আমায় জিজ্ঞাসা করলো, আমরা কি আজ কোথাও বেড়াতে যাচ্ছি? যাচ্ছি। কোথায়? শপিং মল, পার্ক, সিনেমা হল সহ সব জায়গায় যাব। তারপর আমি খাওয়া শেষ করতে না করতেই নিশাও খাওয়া শেষ করে উঠে গেল। আর কিছুক্ষণ পর ও সাজগোজ করে একদম পরীর মতো আমার সামনে এলো। আর আমি যেন তার থেকে চোখই সরাতে পারছি না। তারপর আমিও রেডি হয়ে নিলাম আর দুজন মিলে বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা চলে গেলাম একটা শপিং মলে। আর সেখান থেকে নিশার জন্য কয়েকটা শাড়ি নিলাম, সাথে মা, বাবা আর বোনের জন্য, এবং নিশার মা বাবার জন্য অনেক কেনাকাটা করলাম। এইদিকে কেনাকাটা শেষ করতে করতে দুপুর হয়ে গেল। তারপর সেখানের একটা হোটেল থেকে লাঞ্চ করে চলে এলাম পার্ক আলেকজান্দ্রা নামের একটি কাপল পার্কে। পার্কে গিয়ে দেখতে পেলাম এক ভিন্ন ট্র্যাডিশন। সেখানে কাপলদের মধ্যে যেন এক অফুরন্ত ভালোবাসা। সবাই তার সঙ্গীকে কিস করতে ব্যস্ত। কিন্তু মজার ব্যাপার হলো, এক কাপল অন্য কোনো কাপলের দিকে ফিরেও তাকায় না।
অতঃপর পার্কে ওদের সবাইকে দেখে আমিও নিশাকে জড়িয়ে ধরলাম। আর নিশা একটু লজ্জা পেয়ে গেল, হয়তো পাবলিক প্লেস, তাই নিশা লজ্জা পেয়ে গেছে। তারপর দুজনে আরও ঘোরাঘুরি করে রাত 8টার দিকে আমরা রুমে ফিরে এলাম। সারাদিন ঘোরাঘুরি করে খুব ক্লান্ত, সাথে খুব গরমও লাগছে, তাই আমরা দুজন আগের দিনের মতোই আবারও একসাথে স্নান করতে চলে গেলাম। তারপর আমরা স্নান করে ড্রেস চেঞ্জ করে নিলাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার মাথা ব্যথা করতে লাগলো, আর তারই মধ্যে ডিনার চলে এসছে। আমি নিশাকে বললাম, আমি খাবো না, তুমি খেয়ে নিও। খাবে না মানে? কেন খাবে না? মাথার একটু ব্যথা করছে। ডিনার শেষে ওষুধ খেয়ে নিলেই ভালো হয়ে যাবে। কিন্তু আমার এখন খেতে ইচ্ছে করছে না। দেখো, তুমি যদি না খাও তাহলে আমিও কিন্তু খাবো না বলে দিলাম। তুমি না খেলে হয়তো তোমার কষ্ট হবে না, কিন্তু আমি না খেলে আমার কষ্ট হবে। কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। এখন ডিসিশন নাও, আমায় কষ্ট দেবে নাকি খেয়ে নেবে? আচ্ছা, আমি খাচ্ছি, কিন্তু আমাকে খাইয়ে দিতে হবে। দেবো। নিশা আমাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। তারপর খাওয়া শেষ করে আমি ওষুধ খেয়ে নিলাম, কিন্তু মাথা ব্যথা কমছেই না। ঘুমানোর অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তারপর নিশা মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এখন একটু ভালো লাগছে। আসলে ভালোবাসার মানুষ পাশে থাকলে যে কোনো সমস্যারই সমাধান হয়। তারপর আমি নিশাকে বুকের ওপর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমার একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। আর সিঙ্গাপুরে আজ আমাদের 3য় দিন, আর নিশা এখনও আমার বুকে ঘুমিয়েই আছে। আহা, কি শীতল লাগছে বুকটা। ওর চেহারাটা কতই না নিষ্পাপ। তারপর আমি নিশাকে বুকের থেকে সরিয়ে ব্যালকনিতে চলে এলাম, কিন্তু একা একা ভালো লাগছে না। ওর নিষ্পাপ চেহারাটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, তাই আমি ওর কাছে গেলাম। আর বাতাসে ওরা নিশার এলোমেলো চুলগুলো মুখের ওপর এসে পড়ছে, তাই আমি ফুঁ দিয়ে চুলগুলো সরানোর চেষ্টা করছিলাম। আর তখনই নিশা একটু নড়ে চড়ে উঠল, তাই আমি আবারও ব্যালকনিতে চলে এলাম। কিছুক্ষণ পর বুঝলাম নিশা এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। তারপর দুজনে ব্যালকনির ফ্লোরে বসে গল্প করছিলাম। হঠাৎ তখনই মনে পড়ে গেল আগামীকাল নিশার জন্মদিন। বিয়ের সময় কাগজপত্রে দেখেছিলাম তারিখটা। আজ আমার রোম্যান্টিক বউটাকে সারপ্রাইজ দিতে হবে। এত আনন্দে ওর জন্মদিনের কথা নিজেই ভুলে গেছে, তাই আমি এখন ওর জন্মদিনের কথা ওকে মনে করালাম না। ব্যালকনি থেকে ওয়াশরুমে চলে এলাম ফ্রেশ হতে, আর তারপর নিশাও ফ্রেশ হলো। যথারীতি ব্রেকফাস্ট শেষ করে আবারও দুজন মিলে ঘুরতে বের হলাম, আর চলে এলাম সিঙ্গাপুরের সমুদ্র দেখতে। আর সমুদ্রের জলে দুজন অনেকক্ষণ ধরে ভেসে বেড়ালাম। নিশা তো আনন্দে কি করবে নিজেই বুঝতে পারছে না। ও আমাকে বলল, এই একটু এদিকে এসো তো। কেন? আরে এসো না, এলেই বুঝতে পারবে। তারপর আমি ওর একটু কাছে গিয়ে বললাম, এসেছি, এবার বলো। আরও কাছে এসো। আমি নিশার একদম কাছে চলে গেলাম, আর কাছে যেতেই নিশা আমার 2 গালে হাত রেখে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিশিয়ে দিয়ে আমাকে নিয়ে সমুদ্রের জলের নিচে ডুব দিল। তারপর আর কি হলো সেইগুলো আর বললাম না। যাই হোক, আরও কিছুক্ষণ পর আমরা সেখান থেকে হোটেলে চলে এলাম। যথারীতি দুপুর হয়ে গেছে, তাই লাঞ্চ শেষ করে নিশাকে রুমে রেখেই বেরিয়ে পড়লাম সারপ্রাইজের আয়োজন করার জন্য। আর হোটেলের ম্যানেজারকে বলে সব কিছু আয়োজন করলাম। তারপর সব কাজ শেষ করে আমি রুমে ফিরে এলাম, আর পকেটে করে কতগুলো চুড়ি আর একটা গোলাপ এনে লুকিয়ে রেখে দিলাম। আর রাতে খাবার শেষ করে ঘড়িতে 11:45 অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঠিক 11:45 অ্যালার্ম বেজে উঠল, আর আমি নিশাকে ডাকলাম, এই একটু ওঠো তো। নিশা চোখ খুলতেই আমাকে জড়িয়ে ধরল আর বলল, কেন এত রাতে উঠে কি করবে? তোমাকে এখন জাদু দেখাবো। এত রাতে এজন্য ডেকে তুললে? তো শুনি কি জাদু দেখাবে? বলবো না, ওখানে গেলেই দেখতে পাবে। আবার কোথায় যেতে হবে? বেশি দূরে না, জাস্ট সুইমিং পুলের ধারে গেলেই হবে। ও, এবার বুঝতে পারছি তুমি কি জাদু দেখাবে, কিন্তু আমি এখন স্নান করতে পারবো না, তাই এখন না, আবার কাল সকালে সুইমিং পুলের কাছে যাব। আরে পাগলি, স্নান করার জন্য না, অন্য একটা জিনিস, ট্রাস্ট মি প্লিজ। তো এত রাতে কি ওখানেই যেতে হবে? যেতেই হবে। আচ্ছা চলো। আচ্ছা, চোখ বন্ধ করো। তারপর নিশা চোখ বন্ধ করলো, আর আমি নীল চুড়ি আর লাল গোলাপটা পকেটে নিয়ে নিলাম। আর নীলার চোখ ধরে দুইজন এগিয়ে গেলাম সুইমিং পুলের দিকে।
এখন 12টা বাজতে মাত্র আর 1 মিনিট বাকি। তাই ওকে বললাম, তোমার চোখ ছাড়লেও তুমি কিন্তু এখন চোখ খুলবে না, কেমন? ওকে, খুলবো না, কিন্তু প্লিজ জলে ফেলে দিও না প্লিজ। ওকে, ফেলবো না, ট্রাস্ট মি। আচ্ছা ঠিক আছে। এইবার তোমার একটা হাত দাও। নিশা তার একটা হাত আমার দিকে বাড়িয়ে দিল, আর ওর হাতে আমি চুড়িগুলো পরিয়ে দিলাম। ব্যাপারটা বুঝতে পেরে নিশা মুচকি মুচকি হাসছে আর বলছে, আমি বুঝতে পারছি, এগুলো চুড়ি। ঠিক। আচ্ছা, এবার চোখ খোলো। চোখ খুলতেই নিশা অবাক হয়ে গেল, কারণ সুইমিং পুলটা ক্যান্ডেলের আলোয় ঝিকমিক করছে। আর নিশা আমার দিকে ফিরে তাকাতেই আমি ওকে বললাম, হ্যাপি বার্থডে টু ইউ সুইটহার্ট। তারপর নিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। অতঃপর সুইমিং পুলের ধারে টেবিলে রাখা কেক কাটলাম। এখন শুধু আমি আর নিশা ছাড়া আর কেউ নেই। তারপর দুজনকে কেক খাইয়ে দিলাম। আমি দেখলাম নিশার ঠোঁটের পাশে কেক লেগে আছে, তাই আমি হাত দিয়ে ওর ঠোঁট মুছে দিলাম। ঠোঁট স্পর্শ করার মুহূর্তে নিশা চোখ বন্ধ করে নিল, আর আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে গোলাপ ফুলটা ওর দিকে বাড়িয়ে দিলাম। আমার স্পর্শ না পেয়ে নিশা একটু পর চোখ খুলল, আর চোখ খুলতেই আমি ওকে বললাম, আই লাভ ইউ নিশা, লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। তারপরে নিশা আমাকে জড়িয়ে ধরল, আর আমি নিশাকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলাম রুমের উদ্দেশ্যে। আর নিশা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, তাই আমি ওকে বললাম, এইভাবে তাকিয়ে আছো কেন? কিছু না। বলেই ও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। যথারীতি রুমের সামনে এসে নিশাকে কোল থেকে নামাতে গিয়ে বুঝলাম সে এখনও আমাকে ছাড়তে চাইছে না। তাই নিশা নিজেই এক হাত দিয়ে রুমের লক খুলল, আর রুমে ঢুকে দরজার লক করে নিশাকে বিছানায় শুয়ে দিলাম। আর নিশা আমাকে এক টান দিয়ে ওর সাথে মিশিয়ে নিল। তারপর দুজন সুখের সাগরে হাবুডুবু খাচ্ছি। এভাবেই বেশ আনন্দের সাথে কেটে গেল আমাদের আরও 4টে দিন। আজ আমাদের দেশে ফেরার পালা, তাই আমাদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিজেদের দেশে ফিরলাম। তারপর প্লেন থেকে নামলাম, আর আমাদের অফিস থেকে পাঠানো বাসে করে প্রত্যেককে নিজের নিজের গন্তব্যে পাঠিয়ে দেওয়া হলো। বাড়িতে আসতে আসতেই প্রায় রাত 12টা বেজে গেল, আর এসে দেখি বাবা মা বোন সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, আর এখনও কেউ ডিনার পর্যন্ত করেনি। আর আমরাও প্রচুর ক্লান্ত হয়ে আছি, তাই আর তাদেরকে বেশিক্ষণ বসিয়ে না রেখে দ্রুত হাত মুখ ধুয়ে টেবিলে এসে খেতে বসলাম। আমরা সবাই খেতে শুরু করেছি, কিন্তু নিশা খাচ্ছে না, কেবল প্লেটের ওপর হাত রেখে নড়াচড়া করছে আর মুচকি মুচকি হাসছে। নিশার চেহারায় ভাবনার ছাপ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আর মা নিশাকে বলল, কি ব্যাপার বৌমা, তুমি খাচ্ছ না যে? ও কিছু না মা। কোনো সমস্যা থাকলে বলো বৌমা। না না বাবা, কোনো সমস্যা না, আপনারা শুধু শুধুই চিন্তা করছেন। তারপর আমি ডিনার শেষ করে নিশার জন্য রুমে অপেক্ষা করছিলাম। আর কিছুক্ষণ পর রুমের দরজায় টোকা দিয়ে নিশা বলল, আসতে পারি জানাব? হ্যাঁ আসুন ম্যাডাম, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, তো আমার দুষ্টু বরটার মুখ এমন ভার কেন? কেন আবার? আমার রোমান্টিক বউটার অবস্থা দেখে। কেন? আপনার রোমান্টিক বউটা আবার কি করলো শুনি? তুমি টেবিলের ওপরে যেটা ভাবছিলে সেটা মা বাবাকে বললে না কেন? ও এই জন্য? তা সেটা মা বাবাকে কিভাবে বলবো? ওটা তো টপ সিক্রেট কথা ছিল, সেটা কাউকে বলা যাবে না। আমার জন্য কি টপ সিক্রেট নাকি? আমাকেও বলা যাবে না? আরে কি যে বলো না তুমি, তোমাকে বলবো না তো আর কাকে বলবো? তখন আমার ভাবনায় আমাদের বাবু এসেছিল। আমাদের বাবু? আচ্ছা, ছেলে নাকি মেয়ে? একটা কিউট পাড়া মেয়ে। আর সে কি বলছিল জানো? কি বলছিল শুনি? বলছিল, মা মা তোমাদের সিঙ্গাপুরের ছবিগুলো দেখাও না। তারপর তুমি কি করলে? আমি ক্যামেরাটা ওর হাতে দিয়ে দিলাম, আর ও একটা একটা করে ছবি দেখতে লাগলো। হঠাৎ কি হলো? হঠাৎ একটা ছবি আমাকে দেখিয়ে ভীষণ হাসতে শুরু করলো। কেন? কেমন ছিল ছবিটা? বলতে পারবো না। কেন বলতে পারবে না কেন? লজ্জা লাগে তো। আচ্ছা বলছি, দাঁড়াও, ছবিটা কেমন ছিল একটু অপেক্ষা করো। কথাটা বলেই নিশার রুমের লাইট অফ করে দিল, আর তারপর আমার ঠোঁটটা কেউ আমার কাছে থেকে কেড়ে নিতে চাচ্ছে মনে হলো। কিছুক্ষণ পরে নিশা আমাকে ছেড়ে দিয়ে বলল, এবার বুঝলেন তো মশাই কেমন ছিল এই ছবিটা? সব বুঝলাম।
কি বুঝলেন শুনি? আমাদের ঘর আলোকিত করে হয়তো একটা দুষ্টু মামনি আসবে। আর আর কি? আর আমার বউটা অনেক রোম্যান্টিক। বলেই নিশাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর আদর করে ওর কপালে একটা পাপ্পি দিলাম। আচ্ছা, তুমি কখনো সিনেমায় দেখেছো বাচ্চা জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে? হ্যাঁ দেখেছি তো, আর বাস্তবেও এমন অনেক ঘটনা শুনেছি। আচ্ছা, আমারও যদি এমন কিছু হয়ে যায় তখন তুমি কি করবে? প্লিজ এমন কিছু বলো না যা কখনো ভাবতেই আমার কলিজা ফেটে যাবে। তারপর নিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। নিজের অজান্তেই নিশার কথাটা ভাবতে ভাবতে চোখ থেকে অঝরে জল ঝরে পড়ল। আর মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম, ভগবান, যে কোনো কিছুর বিনিময় হলেও আমার নিশাকে আমার থেকে কেড়ে নিও না। আমি ওকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া যে আমি বাঁচবো না। তারপর আমার পাগলিটাকে বুকে আগলে রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে সূর্যের আলো এসে চোখে পড়ায় ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি নিশার জানলার পর্দা সরিয়ে দিয়েছে। আর নিশা বলল, এই ওঠো, অফিস যাবে না? যাবো তো, একটু ঘুমিয়ে নি তারপর। আর ঘুমাতে হবে না, এবার ওঠো। ঘড়িটার দিকে তাকিয়ে দেখেছো কটা বাজে? আমি ঘড়ির দিকে তাকিয়েই টাস্কি খেলাম। অফিসের সময় শুরু হতে মাত্র আধ ঘন্টা বাকি, আর আজ না গেলেও বসের কাছে কথা শুনতে হবে। তাই দ্রুত ব্রাশ করে হাত মুখ ধুয়ে এসে দেখি নিশা আমার জন্য ব্রেকফাস্ট রেডি করে বসে আছে। আমি তাড়াহুড়ো করছি দেখে ও আমায় বলল, তুমি রেডি হও, আর আমি তোমাকে বাচ্চাদের মতো করে খাইয়ে দিচ্ছি। আচ্ছা তাই দাও, লক্ষ্মী বউ আমার। তারপর আমি ওর কপালে একটা চুমু দিয়ে রেডি হতে শুরু করলাম। তারপর রেডি হতে হতে খেয়ে নিয়ে অফিসে পৌঁছে গেলাম। তবুও 5 মিনিট লেট হলো। আমায় লেট করতে দেখে আমার বস বলল, এই যে সুরজ, আপনি তো কখনো লেট করে অফিসে আসেননি, তাহলে আজ 5 মিনিট লেট হলো যে? স্যার, উনি নতুন বিয়ে করেছেন তো, তাই মনে হয় বৌদির আঁচল ছেড়ে আসতে ইচ্ছা হচ্ছিল না। ও, তাও ঠিক, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনার বিয়ের কথা। এইসব বলে সবাই হাসাহাসি করছিল। আর আমার বস আমাকে আর দেরি না করার জন্য সতর্কবাণী দিয়ে চলে গেলেন। তারপর আমি তাড়াতাড়ি কেবিনে গিয়ে কাজে মন দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই নিশার ফোন আসলো। হ্যালো। ঠিকমতো পৌঁছে গেছো তো? 5 মিনিট লেট হয়ে গেছে। কিছু বলেনি তো তোমার বস? তেমন কিছু বলেনি, শুধু সতর্ক করে গেছে যেন আর লেট না করি। আপনার তো লেট হবেই, কারণ আপনি তো ঘুমরাজ। না ম্যাডাম, আমি পরিশ্রমী। কি এমন পরিশ্রম করো তুমি? কেন, তোমার জন্য প্রতিটা। আমি বলতে গিয়েও থেমে গেলাম। আর নিশা একটু লজ্জা পেয়ে বলল, যা, দুষ্টু কোথাকার। আচ্ছা, এখন রাখি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর ফোনটা রেখে আবারও কাজে মন দিলাম। আর কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল, তাই খাবার খেয়ে আবারও কাজ শুরু করলাম। দুপুরের পরে নিশা আবারও ফোন করলো। হ্যালো, বলো। দুপুরের খাবার খেয়েছো তো? হ্যাঁ, এই মাত্র খেয়ে এলাম। আর তুমি খেয়েছো? হুম। আমার বউটা আমার এত কেয়ার করছে, তার প্রতি আমার তো কিছু ভালোবাসা দেখানো প্রয়োজন। তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার কি কিছু লাগবে? কি আবার লাগবে? কিছু প্রয়োজন হলে বলো, আসার সময় নিয়ে আসবো। না না, আমার কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে। তারপর রাত 8টায় বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু নিশার জন্য কিছু নিতে হবে, তাই ওর জন্য কিছু নীল চুড়ি আর কালো টিপ আর একটা গোলাপ কিনে বাড়ি চলে এলাম। তারপর কলিং বেল বাজাতেই নিশা এসে দরজা খুলে দিল। মনে হচ্ছে দরজার পাশেই দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তারপর আমরা চলে গেলাম আমাদের রুমে। আর নিশা আমাকে বলল, আমার জন্য কিছু এনেছো? তোমাকে তো জিজ্ঞাসা করেছিলাম কিছু লাগবে কিনা, তুমিই তো বললে কিছু আনতে হবে না। আমি বলেছি তাতে কি? আনতে বলিনি বলে তাই বলে নিজের থেকে কিছুই আনবে না? এত ভালোবাসা আমার নাই গো। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো। দেখলাম ও পিছন ফিরে চুপ করে আছে, তাই আমি পিছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। আর একটু অভিমান করে বলল, এই, আমাকে ধরবে না। এই দেখো কি এনেছি তোমার জন্য। কথা শুনে নিশা আমার দিকে তাকিয়ে খুশিতে আমায় জড়িয়ে ধরল। কি হলো, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? কিছু না। আর কি হলো? আমাকেও জড়িয়ে ধরো। তুমিই তো ধরতে মানা করেছো।
কিন্তু এখন তো ধরতে বলছি। আমি আর ধরতে পারবো না। আচ্ছা, আর ধরতে হবে না, যাও ফ্রেশ হয়ে এসো। আমি হাত মুখ ধুয়ে এসে দেখি একটা নীল পরী আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। নীল শাড়ি, হাতে নীল চুড়ি আর কপালে কালো টিপ, সব মিলিয়ে একদম পরীদের মতো লাগছে। আমি ওর কাছে গেলাম আর টেবিলের ওপর রাখা গোলাপটা নিশার চুলে গেঁথে দিলাম। এইবার পরীটাকে আরও সুন্দর লাগছে আর নিশার এই লাজুক চোখের চাহনি আমাকে যেন পাগল করে দিচ্ছে। আমি যেন নিজেকে আর সামলাতে পারলাম না, সোজা গিয়ে পরীটাকে কোলে তুলে নিলাম। এই ছাড়ো, পড়ে যাবো তো। পড়ে গেলে কি হবে? ব্যথা পাবো। ব্যথা পেলে তো আমার বউ পাবে, তাতে আপনার কি? আমার অনেক কিছু কারণ। আপনার বইয়ের কষ্ট হলে আমার বরেরও যে কষ্ট হয়। হয়েছে হয়েছে, তোমাদের জন্য সবাই কষ্ট করে খাবার টেবিলে অপেক্ষা করছে, সেদিকে কি খেয়াল আছে? আমি চমকে গিয়ে নিশাকে নামিয়ে দিলাম। ঘরের দরজা খোলাই ছিল, তাই লিজা সোজা ঘরে চলে এসেছে। এই লিজা, তুই এখানে এতক্ষণ কি করছিলি? কি আবার? দাঁড়িয়েছিলাম। তুই এখানে দাঁড়িয়েছিলি কেন? আমার দাদার বৌদি রুমের সামনে দাঁড়িয়েছিলাম, তাতে আপনার কি শুনি? কথাটা বলেই লিজা হেসে দিয়ে দৌড়ে পালালো আর নিশাও হাসছে। তারপর আমরা খাবার খেয়ে আবার রুমে চলে আসলাম আর একটু পরে নিশাও চলে এলো। আজ কেন জানি না খাবার পর খুব ক্লান্ত লাগছে, তাই শুয়ে পড়লাম। আর নিশা রোজের মতোই আমার বুকে মাথা রেখে শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না কারোরই। তখন নিশা বলল, চলো ছাদে যাই। না গো, আজ আর যাবো না, এতটাই ক্লান্ত লাগছে যে হাঁটতেই পারবো না মনে হচ্ছে। তুমি যদি এখন আমাকে ছাদে নিয়ে না যাও তাহলে তাহলে কি? তাহলে তোমার সাথে আর কথা নেই। আচ্ছা ঠিক আছে, চলো। কি আর করব, বাধ্য হয়ে ছাদে গেলাম আর বাইরে থেকে দরজা লক করে দিলাম, যেন চাবি ছাড়া কেউ ঘর খুলতে না পারে। তারপর আমরা ছাদে গিয়ে সারা রাত জ্যোৎস্নার আলো গায়ে মাখলাম আর কখন যেন ছাদেই ঘুমিয়ে পড়লাম জানি না। তারপর সকালবেলায় লিজারটাকে ঘুম ভাঙলো আর নিশাকে আমার বুকের মধ্যে শুয়ে থাকতে দেখলাম। আর লিজা এসে আমায় ডাকতে লাগলো, এই দাদা, ও তাড়াতাড়ি, অফিস যাবি না? আস্তে কথা বল, তোর বৌদি উঠে যাবে তো। ঢং কত, বৌদি না উঠলে খাবার বানাবে কে? আর তুই অফিসে কি নিয়ে যাবি? আজ এমনিতেই দেরি হয়ে গেছে আর তাই তাড়াতাড়ি নিশাকে ঘুম থেকে উঠালাম। তারপর ছাদ থেকে নেমে রুমে চলে এলাম আর নিশাও তাড়াহুড়ো করছে আমার খাবার বানানোর জন্য, কিন্তু আজও আমার হাতে একদম সময় নেই। আজও বড্ড দেরি হয়ে গেছে, তাই আজ কিছু না খেয়েই চলে এলাম আর অফিসে যাওয়ার সময় পথে থেকেই খাবার খেয়ে নিলাম। তাই আজ ঠিক সময়ে অফিসে পৌঁছে গেলাম। দুর্ভাগ্যবশত আজ দুপুরেও হয়তো বাইরের ভেজাল খাবারই খেতে হবে। এই সমস্ত বাইরের খাবার খেতে আমার একদম ভালো লাগে না। এইসব ভাবছিলাম আর অফিসে কাজ করছিলাম, কিন্তু দুপুরে আজ বাইরের খাবার খেতে হলো না। দেখলাম নিশা নিজেই বাড়ি থেকে আমার জন্য খাবার নিয়ে এসেছে, তাই আমি ওকে বললাম, কি প্রয়োজন ছিল এত কষ্ট করে এখানে আসার? বারে, আমার বরটা যে বাইরের খাবার পছন্দ করে না, তাহলে তার জন্য খাবার আনতে হবে না, তাই তো রান্না করে এখানে নিয়ে এলাম। ও আচ্ছা, তো এত খাবার কেন? এখানে তো আর তোমার একার খাবার নেই, আমিও তোমার সাথে খাবো। তারপর তোমার অফিস শেষে একসাথে বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে। তারপর দুজন একসাথে বসে লাঞ্চ করে নিলাম। তারপর আমি নিশাকে ওয়েটিং রুমে বসিয়ে আবারও আমার কেবিনে চলে গেলাম। তারপর আমি আবার কাজে মন দিলাম। রীতিমতো 8টায় অফিস শেষ হলো আর আমরা অফিস থেকে বের হওয়ার পর রিক্সার জন্য ওয়েট করছিলাম। তখন নিশা আমায় বলল, এই শোনো না, বলো। আজ আমরা রিক্সা করে যাব না। তাহলে বাসে করে যাবা? আরে না, আজ হেঁটে হেঁটে বাড়ি যাব। ধুর, এত দূরের পথ হেঁটে আমি পারবো না হাঁটতে। না পারবে, দেখো একটু চেষ্টা করো প্লিজ। আচ্ছা চলো তাহলে। তারপর ধীরে ধীরে দুজনে ল্যাম্পপোস্টের আলোতে হাঁটতে থাকলাম। চারিদিকে হাজারো জোনাকি পোকা রাতকে পাহারা দিচ্ছে, চাঁদটাও ঝলমল করছে। আর আমাদের দুজনকে এইভাবে পাশাপাশি হাত ধরে হাঁটতে দেখে মনে হয় চাঁদটারও হিংসে হচ্ছে। কিছু দূর যাওয়ার পর রাস্তায় একটা ফুচকাওয়ালাকে দেখা গেল। নিশা তো খুশিতে আমাকে জড়িয়ে ধরল। এই চলো না, আমরা ফুচকা খাই। আমি এসব খাই না। আচ্ছা তাহলে আমাকে কিনে দাও, আমি খাবো। তারপর আমি ওকে 1 প্লেট ফুচকা কিনে দিলাম।
নিশা ফুচকা খাচ্ছে আর আমি নিশার দিকে তাকিয়ে আছি। নিশার ফুচকা খাওয়ার স্টাইল দেখে আমি তো ওর উপর ক্রাশ খেয়ে গেলাম। ফুচকা মুখে তোলার সময় ওর ঠোঁট জোড়া অসম্ভব রকমের সুন্দর দেখায়। এইদিকে 1 প্লেট খাওয়ার পর ও আবার 1 প্লেট খেতে চাইলো। এবার দুজনেই 2 প্লেট নিলাম আর আমি ফুচকাওয়ালাকে বললাম, আমার প্লেট একটু বেশি করে ঝাল দিয়েন কেমন? হুম, এতটাই দেবেন যেন চোখে জল চলে আসে। আর আমার প্লেটও সেম ঝাল দিন। প্রথম তেমন একটা ঝাল লাগেনি, কিন্তু সবটা খাওয়ার পর দুজনেরই অবস্থা শোচনীয়। নিশা ঝাল খেয়ে অভ্যস্ত, তাই ওর তেমন কষ্ট হচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে মুখের ভেতর কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। ঝালের চোটে আমি সেখানেই 5 গ্লাস জল খেয়েছি, আর তাতেও তেমন একটা কাজ হলো না। তাই আমি এই অবস্থাতেই আবার হাঁটতে শুরু করলাম। আমার এই অবস্থা দেখে নিশা তো হেসেই পাগল হয়ে যাচ্ছে, আর হাসতে হাসতে প্রায় ক্লান্ত হয়ে পড়েছে। আর ও বলল, এই আমি না আর হাঁটতে পারছি না। আমি তো আগেই বলেছিলাম। প্লিজ এখন আমাকে কোলে তুলে নাও। পারবো না। তাহলে কিন্তু আমি বাড়ি যাব না। মেয়েটা রাগ করে আমার কাছ থেকে সরে গিয়ে দাঁড়িয়ে আছে। কি আর করব, বাধ্য হয়ে নিশাকে বাচ্চাদের মতো করে কোলে নিয়ে হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে নিশা একটা দোকানের সামনে দাঁড়াতে বলল, এই টাকা দাও, তোমার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসি। শুধু আমার জন্য? আর তুমি খাবে না? খাবো তো। তারপর আমি ওকে 2টো আইসক্রিমের টাকা দিলাম। কিছুক্ষণ পর দেখি পাগলিটা 2টো আইসক্রিমের টাকায় একটা ভালো আইসক্রিম নিয়ে চলে এলো। আর আমি ওকে বললাম, এ কি, আমার আইসক্রিম কোথায়? তোমাকে আর আইসক্রিম খেতে হবে না। ঝালে যখন তুমি জোরে জোরে নিঃশ্বাস নাও তখন তোমাকে অনেক কিউট লাগে। কিন্তু আমার তো ঝালে খুব কষ্ট হয়। তাতে আমার কি, এখন আবার কোলে নিয়ে হাঁটতে থাকো। আর আমি তোমার কিউট ফেসটা দেখব আর আইসক্রিম খাবো। তারপর আমি আবার ওকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলাম, আর নিশা আমার দিকে তাকিয়ে হাসছে আর আইসক্রিম খাচ্ছে। কিছুক্ষণ পর, এই হা করো তো দেখি। কেন? যা বলছি তাই করো। মুখ খোলার সাথে সাথেই আইসক্রিমটা আমার মুখে দিল। যাক বাবা, ঝালটা একটু হলেও কমেছে। কিছুক্ষণ খাওয়ার পর আমার মুখ থেকে নিয়ে আবার নিজে খেতে লাগলো। এভাবে একটা আইসক্রিম দুজন খেতে খেতেই বাড়ি পৌঁছে গেলাম। এভাবেই অনেক রাগ, অভিমান, ভালোবাসা, খুনসুটি দিয়ে কেটে গেল আরও 9টা মাস। আর আমাদের পরিবারটা ভালোবাসায় ভরপুর করে তুলতে আসতে চলেছে আর একজন নতুন সদস্য। জানি না আমার সাথে আজ কোনো খারাপ কিছু ঘটবে কিনা। বারবার আজ আমার শুধু নিশার সেই দিনের কথাগুলোই মনে পড়ছে, যেদিন নিশা বলেছিল সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যুর কথা। চিন্তায় আমার সারা শরীর কাঁপছে। আজ সকালে নিশাকে হাসপাতালে নিয়ে এসেছিলাম, আর এখন নিশা এমার্জেন্সিতে। আমার পরিবার ও নিশার পরিবার সবাই হাসপাতালের ওয়েটিং রুমে বসে আছে। একটু পর একজন নার্সকে বেরিয়ে আসতে দেখে আমি ওনার কাছে গেলাম আর বললাম, আমার ওয়াইফ আর বাচ্চা কেমন আছে সিস্টার? মিস্টার সুরজ, ভয় পাবেন না, আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকিটা সব ওই উপরওয়ালার হাতে। আমি ওনার কথা শুনে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম। আর কিছুক্ষণ পর ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল, তাই সবাই আনন্দে মেতে উঠল। কিন্তু আমার এখনও টেনশন হচ্ছে। একটু পর ডাক্তার বাইরে চলে এলো, আর আমি গিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু, আমার নিশা কেমন আছে? কি হলো, কথা বলছেন না কেন? তখন পাশে থেকে সেই নার্স বলল, মা মেয়ে দুজনেই সুস্থ, ভয়ের কোনো কারণ নেই। ঈশ্বর, তোমায় শত কোটি প্রণাম। তারপর আমি নিশার কাছে ভিতরে গেলাম, আর মেয়েকে কোলে তুলে নিতেই ওর কান্না থেমে গেল। আর আমাদের মেয়েটাও মায়ের মতোই ফুটফুটে দেখতে হয়েছে। সবাই তো ওর নাম রাখতে ব্যস্ত, কিন্তু নিশা কারোর নাম কানেই নিচ্ছে না। ও ব্যাকুল হয়ে আছে আমার মুখ থেকে কোনো একটা নাম শোনার জন্য। অবশেষে আমার মেয়ের নাম আমিই দিলাম, অদিতি। নামটা নিশার খুব পছন্দ হয়েছে। নামটাও যেমন সুন্দর, আমাদের মেয়েটাও ঠিক ততটাই সুন্দর। গালে টোল পড়া এখন থেকেই বোঝা যাচ্ছে। 2 বছর পর। অদি, খেয়ে নাও মা, এরকম করে না। না, আমি এখন কার্টুন দেখব। এই নাও, তোমার মেয়েকে কার্টুন দেখাও এখন। সারাদিন শুধু কার্টুন আর কার্টুন। উফ। মামনি, আমার কাছে এসো, আমি কার্টুন দেখাবো। আমার ভালো বাবা, আমার সোনা বাবা।
এভাবে আমাদের সকলের ভালোবাসায় বেড়ে উঠতে থাকলো আমাদের ভালোবাসার একমাত্র উপহার অদি, মানে আমার মেয়ে অদিতি। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর কেমন লাগলো তোমার মতামত কমেন্ট করে জানাবে। আর এরকম আরও গল্প পেতে হলে আমাদের চ্যানেল প্রেম কাহিনীকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অন করে রাখো, তাহলে পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ধন্যবাদ বন্ধুরা আমাদের গল্পটা পুরোটা শোনার জন্য। আমরা আবারও ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো।